আসসালামু আলাইকুম, সবাইকে ব্রাদার্স হোস্টেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লাইভটা আমরা শুরু করতেছি। প্রবলেম হওয়ার কারণে লাইভটা আবার নতুন করে শুরু করলাম। দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবাই একটু জয়েন করে নাও। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে নাও। একটু আমার কমেন্ট করে জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি একটু শেয়ার দিয়ে নিতেছি, তুমি একটু জয়েন করতেছো। অনেক অলরেডি জয়েন করছো, বাকিটা জয়েন করতে থাকো। মুড ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখে আমাকে জানাও। অনেকে জয়েন করছো, আর একটু ফ্রেন্ডদের একটু মেনশন দিতে থাকো। সাউন্ডটা ক্লিয়ার না, শোনা যাচ্ছে না ভালো মতো, একটু দেখো। আমরা শুরু করে দিব। তারা যে জায়গা থেকে আসছো একটু জয়েন করে নাও। আর একটু জয়েন করো সবাই, একটু বেশি মানুষ হলে বেশি ক্লাসটা নিতে সুবিধা হয়। কে কোথা থেকে জয়েন করতেছে তোমাকে জানাও। আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক করবো, রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ড। এই চিত্র নিয়ে অনেকেরই অনেক প্রবলেম হয়। আজকে আমরা দেখাবো যে এই চিত্রটা কিভাবে সহজে মনে রাখা যায়, হ্যাঁ, এবং এটার পাথরেটা কিভাবে কি হচ্ছে এবং রক্ত সঞ্চালন আমাদের বডিতে কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করে দেবো। তোমরা আর একটু জাস্ট আরো কিছু মানুষজনকে অ্যাড করে নাও, কমেন্ট করে তাদের একটু মেনশন করে দাও।
আচ্ছা দেখো, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে ক্লাস হলো রক্ত সঞ্চালনের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো হৃৎপিণ্ড। ঠিক আছে, তোমরা যারা ফ্রেন্ড আছে সবাই জয়েন করে ক্লাসটা দেখো, আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আমরা আজকে কথা বলবো মানুষের হৃৎপিণ্ড নিয়ে। ঠিক আছে, হৃৎপিণ্ড মানুষের একটা ভাইটাল অর্গান। হৃৎপিণ্ড নিয়ে অনেক কথা আছে, আমরা একটু জাস্ট এই চিত্র থেকে শুরু করে অনেক কিছু হৃৎপিণ্ড থেকে অনেক কোশ্চেন আসে। আমরা যদি এই চিত্রটা একটু ভালো মতো বুঝে পড়ি, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই অনেক জায়গায় অনেক কোশ্চেন আনসার করতে পারবে। দেখো, এই হৃৎপিণ্ডকে বলা হয়েছে একটা আমরা পাম্পিং মেশিন বা পাম্প যন্ত্র। কেন? এটা অলওয়েজ কি করতেছে? পাম্প করতেছে। একটা মানুষের জন্ম দশা থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত আজীবন এই হৃৎপিণ্ড নিরবিচ্ছিন্নভাবে কি থাকে? পাম্প করতে থাকে। এই জন্য এটাকে পাম্পিং মেশিন বা পাম্প যন্ত্র হিসেবে বলা হয়। ঠিক আছে, বলা হয় একজন সুস্থ মানুষ, ঠিক আছে, সারা জীবন দশায় 2600 মিলিয়ন বার এই হৃৎপিণ্ডের স্পন্দন হয় এবং প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন কি করে রক্ত বের করে দেয়। ঠিক আছে, এগুলো জাস্ট একটু মনে রেখো, তেমন ইম্পর্টেন্ট কিছু না। হৃৎপিণ্ডের অবস্থানে চলে আসো। আমরা জানি হৃৎপিণ্ডটা কোন দিকে থাকে? দেহের বাম পাশে থাকে। ঠিক আছে, বাম দিকে থাকে হৃৎপিণ্ড, এতটুকু জানলে চলবে। এবং এর যে শীর্ষ দেশ, এটা পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। একটু জাস্ট এগুলো জায়গা রাখো, তথ্য জানলে ভালো আর কি। আগার আকৃতি তেমন ইম্পর্টেন্ট কিছু না। সবকিছু আমরা জানি অ্যাপেক্স মানে হলো চূড়া বা শীর্ষ অংশ, বা এটা সবসময় সরু থাকে। যেমন একটা গাছ যদি বলো তুমি নিচের দিকে অনেক মোটা থাকে, আস্তে আস্তে যত উপরের দিকে যায় তত আস্তে আস্তে কি হয়? সরু হয়ে যায়। তাহলে নিচের দিকে যে অংশ যা থাকে এটার নাম বেস বা ভিত্তি, আর উপরের দিকে যে অংশটা থাকে এটার নাম হলো কি? অ্যাপেক্স। অ্যাপেক্স মানে শীর্ষ দেশ বা অ্যাপেক্স মানে চূড়া। তো এই ক্ষেত্রে দেখো সবকিছুর বেস বা ভিত্তি অলওয়েজ বড় থাকে বা মোটা থাকে, এবং অ্যাপেক্স এগুলো আস্তে আস্তে শুরু হয়ে যায়। এবং একটা গাছ নিচের দিকে অনেক মোটা, একটা বিল্ডিং নিচের দিকে বেস বা ভিত্তি দেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে শুরু হচ্ছে। তো মোটামুটি এরকমই হয় সবসময়। কিন্তু এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টা। এটার উপরের দিকে দেখো এটা চৌড়া অংশ, নিচের দিকে দেখো এটা সরু অংশ। আর আমরা যদি চৌড়া অংশ মানে হলো বেস বা ভিত্তি, আর সরু অংশ মানে হলো অ্যাপেক্স। এই ক্ষেত্রে হৃৎপিণ্ডের এই বেস বা ভিত্তিটা উপরের দিকে আছে এবং এর অ্যাপেক্সটা কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে যেটা বললাম, হৃৎপিণ্ডের কি বলছি? বেস বা ভিত্তির উপরের দিকে, এর অ্যাপেক্সটা কই? নিচের দিকে থাকে। এটা বলা হয় এর ঊর্ধ্বমুখী বেস এবং নিম্নমুখী কি থাকে? অ্যাপেক্স থাকে। তারপর চলে আসে আবরণের ক্ষেত্রে। এই হৃৎপিণ্ডটা মূলত দ্বিস্তরী একটা কি হৃৎপিণ্ডের, আমরা জানি হৃৎপিণ্ডকে ইংলিশে বলা হয় হলো হার্ট, এবং এটার মেডিকেল টার্মে যদি বলি তাহলে বলি কার্ডিয়াক। যেমন যারা হৃৎপিণ্ড নিয়ে চিকিৎসা করে তাদেরকে কার্ডিওলজিস্ট বলা হয়, বা হৃৎপিণ্ড নিয়ে যে শাখায় কথা বলা হয় তাকে কার্ডিওলজি বলে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে কার্ডিয়াক এই কথাটা কার সাথে সম্পর্কিত? হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। এই জন্য তাহলে এই হৃৎপিণ্ডের চারপাশ, চার মানে হলো পেরি, মানে চারপাশ মানে হলো কি? পেরিফেরাল বা পেরির মধ্যে বোঝানো হয় বায়োলজিতে। তো এই ক্ষেত্রে হলো হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে তার নামে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে বলা হয় হৃৎপিণ্ডটা দ্বিস্তরী কি? পেরিকার্ডিয়ামটা আবৃত থাকে। এরপরে এটার আবার দুইটা স্তর আছে, একটা হলো সেরাস পেরিকার্ডিয়াম আর একটা হলো কি? তন্তুময়ী পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এর মধ্যে আবার হলো দুইটা ভাগে ভাগ করা যায়। যেটা বাইরের দিকে থাকে ওটাকে বলা হয় হলো প্যারাইটাল, আর যেটা ভিতরের দিকে থাকে তার নাম হলো ভিসেরাল। আমরা জানি ভিতরের দিকে যেটা যত জায়গায় থাকবে, ভিতরে ব আছে, এই ভিতরে ব দিয়ে আমরা রাখবো, ভিতরেরটা কি থাকে? ভিসেরাল থাকে। আর বাইরে যেটা থাকে সেটাতে কি থাকে? প্যারাইটাল থাকে। ঠিক আছে, তাহলে ভিতরের দিকে থাকতেছিল ভিসেরাল আর বাইরের দিকে থাকে কি? প্যারাইটাল। তারপর সে প্রাচীরে চলে আসো। হৃৎপিণ্ড একটা অনচ্ছিক পেশি দিয়ে গঠিত। কেন? কারণ এটা আমাদের ইচ্ছা নির্ভর হয় না। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো হৃৎপিণ্ড একটা কি? অনচ্ছিক পেশি দ্বারা গঠিত। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা নির্ভর নয়। এরপর আসলে এটাতে প্রাচীর তিনটা ভাগ থাকে। আমরা জানি বাইরের যে প্রাচীর তার নাম হলো এপিকার্ডিয়াম, মাঝখানে যে প্রাচীর তার নাম হলো মায়োকার্ডিয়াম, আর ভেতরে যে প্রাচীর তার নাম হলো এন্ডোকার্ডিয়াম। আমরা জানি কোনো নামের সাথে এন্ডো থাকা মানে ভিতরে, আর মায়ো মানে হলো মাঝখানে, আর এপি মানে এপি একটু, এগুলো অর্থ বাইরের অর্থ বলতে হয়। অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরের দিকে যে স্তরটা থাকে তার নাম হলো এপিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের মাঝখানের দিকে যে স্তরটা থাকে তার নাম হলো মায়োকার্ডিয়াম, আর হৃৎপিণ্ডের ভেতরে যে স্তরটা থাকে তার নাম হলো এন্ডোকার্ডিয়াম। এখন হচ্ছে তারপরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এটাই আমরা মিলিয়ে আজকে দেখাবো। এটা দেখায় বেশি ক্লাস বড় করবো না, জাস্ট এটা দেখায় আমরা হলো ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা তাহলে আজকে কার চিত্রটা আছে? হৃৎপিণ্ডের চিত্রটা আছে। হৃৎপিণ্ড একটু একটু বুঝে বুঝে যদি তুমি পড়ো, আই থিঙ্ক এটা অনেক তোমার উপকারে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রকোষ্ঠের মধ্যে চলে আসো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। ঠিক আছে, আমরা জানি মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে 4টা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমরা হলো মাছের ক্ষেত্রে থাকে 2টা, বা উভচরের ক্ষেত্রে হলো 3টা থাকে, বা হলো তুমি যদি সরীসৃপে বলো এটা অসম্পূর্ণভাবে আংশিকভাবে 4টা থাকে। আর মাছ আর হলো পাখি এই দুটাতে সম্পূর্ণরূপে কি থাকে? 4টা অংশে বিভক্ত থাকে।
এর মধ্যে আমরা জানি উপরে যে অংশগুলো থাকে এদেরকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচের যে অংশ থাকে এগুলো হলো ভেন্ট্রিকল, এটা তোমরা মোটামুটি জানো। আর আমরা জানি একটা চিত্রে অলওয়েজ মনে রাখবা, তুমি যদি মাঝ বরাবর চিন্তা করো, তোমার হাতের ডান দিক যেটা সেটা হলো চিত্রের বাম দিক, তোমার হাতের বাম দিক যেটা সেটা হলো চিত্রের ডান দিক। তাহলে যেহেতু মাঝ বরাবর চিন্তা করলে তোমার হাতের ডান দিক এটা, তাহলে এই যে এই পাশে যে অংশগুলো এগুলো সব বাম থাকবে, আর এই পাশে যে অংশগুলো থাকবে এগুলো সব ডান থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি উপরে যেগুলো থাকে এগুলোর নাম হলো অ্যাট্রিয়াম, নিচে যেগুলো থাকে তার নাম হলো ভেন্ট্রিকল। উপরে যেগুলো থাকে এগুলো নাম অ্যাট্রিয়াম, নিচে যেগুলো থাকে এগুলো নাম ভেন্ট্রিকল। তো সেই অনুসারে যদি চিন্তা করি যে এই পাশে যে আছে, যেহেতু এটা আমার হাতের বাম দিকে আছে তাহলে এটা হলো ডান দিকে আছে, তাহলে এটার নাম হলো আমরা বলতে পারি হলো রাইট এট্রিয়াম, আর নিচে যেটা আছে এটার নাম হলো রাইট ভেন্ট্রিকল। তাহলে এটা হলো রাইট এট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল। আর এটাকে যদি বলি এটার নাম হলো লেফট এট্রিয়াম, আর এটা হলো লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে প্রকোষ্ঠ কয়টা হলো? 4টা। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে 4টা প্রকোষ্ঠ দ্বারা আমরা হৃৎপিণ্ডটাকে বর্ণনা করতেছি। তাহলে উপরের দিকে যেগুলো থাকে এগুলো অ্যাট্রিয়াম, নিচের দিকে যেগুলো থাকে এগুলো হলো ভেন্ট্রিকল। আর রক্তটা কোন দিক থেকে কিভাবে আসে এই প্রবাহ চিত্রটা আমরা বেরিয়ে আসে বোঝাবো, এটা আমাদের আজকের প্রধান ক্লাস। আচ্ছা দেখো, এই যে বডিতে সকল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমাদের এই ডান এট্রিয়ামে প্রথম আসে। এবং মনে রাখবে একটা সহজ কথা যদি বলি, ডান দিকের সবকিছু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, বাম দিকের সবকিছু অক্সিজেন সমৃদ্ধ। তাহলে এক কথায় যদি বলে ফেলি, তাহলে এর ভিতরে কি আছে না? কার্বন ডাইঅক্সাইড থাকে। এর ভিতরে কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলছি ডান পাশে অলওয়েজ কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা কই থেকে আসে বা কিভাবে আসে? দেখো আমরা বলতেছিলাম হৃৎপিণ্ডটা কই থাকে? দেহের বাম পাশে, এই কি বলে যে শীর্ষ দেশটা হলো পঞ্চম পাদরের ফাঁকে থাকে, আর এটা 2 থেকে 5-এর মধ্যেই থাকে। তাই দেহের বাম পাশে থাকতেছে, পরশুকা 2 থেকে 5-এর মধ্যে থাকতেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা এই অবস্থানে আছে, এর বডির নিচের পাশে কিছু আছে, এর বডির উপরের পাশে কিছু আছে। তাহলে উপরে থেকে কিছু রক্ত আসবে এবং নিচ থেকে কিছু রক্ত কি বডিতে উঠবে। তো এই ক্ষেত্রে দেখো আল্লাহ তাআলা এই জন্য 2টা দরজা বা 2টা জায়গা রাখছে। এটা থেকে বলা হইতেছে ভেনা গাভা, বা বাংলায় বলা হয় মহাশিরা। যেহেতু উপরের দিকে একটা মহাশিরা থাকে এই জন্য ওটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিকে একটা মহাশিরা থাকে এই জন্য এটা বলা হয় নিম্ন মহাশিরা। আর আমরা জানি হৃৎপিণ্ডের দিকে যে কোনো কিছু আসা মানেই হলো এটা শিরা, হৃৎপিণ্ড থেকে কোনো কিছু বের হওয়া মানে হলো ধমনী। তাহলে সেই ক্ষেত্রে দেখো উপরে থেকে একটা কি হচ্ছে মহাশিরা নামতেছে, যেটা দ্বারা কই কি কি রক্ত আসে আমাদের। দেখো আমরা বলতেছিলাম আমরা বাম পাশে থাকে, তাহলে এর উপরে কি আছে? আমার আপার যে পার্টটা আছে, আমার হাত থেকে শুরু করে কাঁধ, আমার গলা এবং মাথা, এই রক্তগুলা এই যে নালীটা আছে যেটার নাম হলো সুপিরিয়র ভেনা কাভা, সংক্ষেপ নাম এসবিসি বলতে পারো, সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা এই আমার এই যে হাতের কাঁধ, হাত এবং গলা এবং মাথা, এই রক্তগুলা এই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আমার কই আসে? রাইট এট্রিয়ামে আসে। তাহলে বডির নিচের পার্টের রক্তগুলো কই দিয়ে আসবে? তাহলে অবশ্যই নিচের পার্টের রক্তগুলো আসার জন্য আরেকটা পাশে আছে। তাহলে আমার এই বডির নিচের পার্ট যেটুকু আছে, পা সহ একদম পা পর্যন্ত, এই রক্তগুলো আমার কই দিয়ে আসে? এই নিচের দিকে একটা নালী আছে, এটার নাম হলো ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা দিয়ে আসতেছে। তাহলে উপরের রক্তগুলো আসে হলো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, নিচের রক্তগুলো আসে ইনফিরিয়র ভেনা কাভা। এই দুইটা দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমার বডির কই আসে? রাইট এট্রিয়ামে আসে। ঠিক আছে, তাহলে আমার বডির সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে উপরের রক্তগুলা, নিম্ন মহাশিরা দিয়ে নিচের রক্তগুলা সর্বপ্রথম কই আসে? রাইট এট্রিয়ামে আসে। যেমন রাইট এট্রিয়াম আস্তে আস্তে কি আমার পরিপূর্ণ হইতে থাকে, পরিপূর্ণ হইতে হইতে যখন একদম পরিপূর্ণ হয়ে যায় তখন এইদিকে একটা কপাটিকা থাকে। এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা থাকে এই কপাটিকাটাকে বলি আমরা ট্রাইকাস্পিড কপাটিকা। কেন? কারণ এই জায়গায় কাস্প বা পাতার মতো অংশ থাকে 3টা। আসলে যদিও এটা ওইভাবে দেখানো যায় না, বাট মনে রাখা হবে মোটামুটি যে এইখানে কাস্পের সংখ্যা হলো এটা 3টা। ছোট ছোট কাস্পের সংখ্যা বা পাতার সংখ্যা বা দেখতে অনেকটা পাতলা থাকে, ওই কাস্পের সংখ্যা 3টা থাকে। এই জন্য এই কপাটিকাটার নাম হয় আমার ট্রাইকাস্পিড কপাটিকা। এই কপাটিকার নাম কি আমার? ট্রাইকাস্পিড কপাটিকা। ঠিক আছে, তাহলে এই যে কপাটিকা এটার নাম কি? ট্রাইকাস্পিড কপাটিকা। এই ট্রাইকাস্পিড কপাটিকাতে রক্তটা দিলে তখন কি কার্বন ডাইঅক্সাইডটা চেঞ্জ হবে না। চেঞ্জ না হলে এই রাইট এট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাই কই আসবে? আমার রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। এখানেও কি থাকবে? আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে। তাহলে রাইট এট্রিয়ামের রক্তটা এই ট্রাইকাস্পিড কপাটিকা রাইট ভেন্ট্রিকলে চলে আসতেছে। এখন আমার তো বডির জন্য প্রয়োজন কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত।
আর তাহলে এইখানে কি আছে আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাহলে আমার এটা এখন অক্সিজেনের দিকে যাইতে হবে। এখন অক্সিজেনের দিকে যাইতে গেলে আমার বডি কোন পার্টে অক্সিজেন থাকে, আমার বডি আমি যে শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস নিচ্ছি মানে প্রশ্বাস নিচ্ছি, এই প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনগুলো যায় বসে থাকে কই আমার ফুসফুসে। তার মানে এই রক্তটার সাথে কার সাথে সংবহন হতে হবে, ফুসফুসের সাথে সংবহন হতে হবে। তাহলে এই হৃৎপিণ্ড একা কাজ করে না, সে তার প্রয়োজনে কার কাছে যায়, ফুসফুসের কাছে যায়। আর ফুসফুসের এই আমার মেডিকেল আমরা একে পালমোনারি বলি। এই জন্য এই ফুসফুসের দিকে বা ফুসফুস থেকে যেগুলো আসবে যাবে এদেরকে বলা হয় পালমোনারি। আর আমরা জানি হৃৎপিণ্ড থেকে যেগুলো বের হয় এগুলো হলো ধমনী, হৃৎপিণ্ড থেকে যে মানে হৃৎপিণ্ড থেকে যেগুলো বের হয় এগুলো হলো ধমনী, হৃৎপিণ্ডর দিকে যেগুলো আসে এটা হলো শিরা। যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা আমার কই যাবে না, এখন আমার এটা নেওয়ার দরকার হলো আমার ফুসফুসের দিকে। কারণ এই হৃৎপিণ্ড যে জায়গায় আছে, ফুসফুস আমার কয়টা আছে, দুইটা, একটা বাম ফুসফুস আর একটা ডান ফুসফুস, দুইটা ফুসফুস থাকে। তো এই ক্ষেত্রে এই যে রাইট ভেন্ট্রিকল, এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা আমরা কি করবো, এই ফুসফুসীয় ধমনী দিয়া ফুসফুসে পাঠাবো। কেন, কারণ আমার এইখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইডকে আমাকে এক্সচেঞ্জ করে কি করতে হবে, অক্সিজেনকে নিয়ে আসতে হবে। আমার এই অক্সিজেনটা কই থাকে, ফুসফুসের অ্যালভিওলাসের ফাঁকে ফাঁকে ওই অক্সিজেনগুলো জমা থাকে। এই অক্সিজেনগুলো যে ফুসফুসের ফাঁকে ফাঁকে জমা থাকে, ওই ফাঁকগুলো থেকেই পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মানে ইয়ার আয়াত মানে কি বল ভর আণবিক ভর বেশি হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডগুলো ওই জায়গায় আটকে যায়, আর এই ফুসফুস থেকে অক্সিজেনগুলো কি হয়, পাশে চলে আসে। তাহলে দেখো এইখান থেকে আমার যে নালী দিয়ে বের হচ্ছে এটাকে বলা হচ্ছে আমার পালমোনারি, এটা হলো ধমনী। কেন ধমনী, এটা বারবারই তোমার কোশ্চেন আসতে পারে, কেন ধমনী বললাম, কারণ হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে। কেন পালমোনারি বললাম, ফুসফুসের দিকে যাচ্ছে। আবার বলছি কেন পালমোনারি, ফুসফুসের দিকে যাচ্ছে, ফুসফুসকে পালমোনারি দ্বারা আমরা প্রকাশ করি। কেন ধমনী, হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে। তাহলে যেহেতু এটা আমরা বলতেছি দুইটা ফুসফুস, যেহেতু এটা বাম দিকে বের হয়েছে তাহলে এটার নাম হলো বাম পালমোনারি ধমনী, আর এটা যেহেতু ডান দিকে বের হয়েছে এই জন্য এটার নাম হবে ডান পালমোনারি ধমনী। তাহলে একটা হলো বাম পালমোনারি ধমনী আর একটা হলো ডান পালমোনারি ধমনী। এই বাম পালমোনারি ধমনী আর কি বলেছি, ডান পালমোনারি ধমনী। তাহলে দুইটা পালমোনারি ধমনী কই নিয়ে যাচ্ছে, ফুসফুসে নিয়ে যাচ্ছে। এটা ফুসফুসে নিয়ে যাওয়ার পরে কাজটা কি, ফুসফুসের ভিতরে কি আসলে অনেক জাদু আছে যে হলো এটা কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন করে দেয়, না, ওটার ভিতরে ওই অ্যালভিউলাস যে থাকে ফুসফুসের যে গাঠনিক একক, ওই অ্যালভিউলাসের ভিতরে এই অক্সিজেনগুলো কি জমা থাকে ফাঁকে ফাঁকে, এবং এই কার্বন ডাইঅক্সাইডগুলো যখন ওইদিকে যায় ফুসফুস দিয়ে ওই অ্যালভিউলাস দিয়ে পাস করতে যায়, তখন ওই জায়গায় কার্বন ডাইঅক্সাইডগুলো কি করে, এরা আণবিক ভর বা এর আয়তন বা বেশি হওয়ার কারণে, কারণ এটা 44 থাকে, এটা হলো আটকে যায়, আর অক্সিজেনগুলো কি হয় পাশে চলে আসে, এবং পাশে চলে আসে পরবর্তীতে কি আসে, এই আমার বাম এটিএমে চলে আসে। এখন এই বাম এটিএমে আসার জন্য যে পাথওয়েটা ইউজ করবে এটাকে বলা যাচ্ছে আমার, যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসতেছে তাহলে অবশ্যই শিরা হবে, আর যেহেতু তারা কি করতেছে ফুসফুস থেকে আসতেছে এই জন্য এটার নাম হবে পালমোনারি শিরা। আবার বলি, যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসতেছে এই জন্য শিরা, যেহেতু ফুসফুস থেকে আসতেছে এই জন্য পালমোনারি শিরা। ঠিক আছে, তাহলে এই জন্য এইটা হলো পালমোনারি শিরা। বলা হয় যে একটা ফুসফুস দুইটা পালমোনারি শিরা আসে, তাহলে দুইটা ফুসফুস থেকে কয়টা পালমোনারি শিরা আসবে, 4টা পালমোনারি শিরা আসবে। তাহলে এই পালমোনারি শিরাগুলো দেখো দুইটা পালমোনারি শিরা এসে আমার কই আসতেছে, তাহলে এতক্ষণ যখন এই ফুসফুস থেকে চেঞ্জ হয়ে আসবে তখন এই পালমোনারি শিরা দিয়ে কি আসবে, আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে। তাহলে দেখো ডান পাশে সব কার্বন ডাইঅক্সাইড ছিল, বাম পাশে সব কি হয়, অক্সিজেন সমৃদ্ধ হয়। তাহলে এই পালমোনারি শিরা দিয়া আমার প্রথম কই আসবে, লেফট এটিএম আসবে, পরবর্তীতে আমাদের লেফট ভেন্ট্রিকল আসবে। তাহলে দেখো একটা কথা যদি বলি, পৃথিবীর সকল ধমনী আমরা জানি কি নিয়ে যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, ব্যতিক্রম শুধু পালমোনারি ধমনী, এটা শুধুমাত্র কি নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিয়ে যায়। ঠিক আছে, আর আমরা জানি পৃথিবীর সকল শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে, মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে, ব্যতিক্রম হলো পালমোনারি শিরা, যেটা কি নিয়ে আসলো, আমার মাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো। ক্লিয়ার এটুকু? তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কই আসে, আমার লেফট এটিএম আসে। লেফট এটিএম আসে জমা হলে এই জায়গায় একটা কপাটিকা থাকে যেটার নাম হলো বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড মানে বাই মানে হলো 2, তাহলে এই ক্ষেত্রে হলো কাস্পের সংখ্যা বা ওই পাতলা অংশের সংখ্যা কয়টা থাকবে, 2টা, এই জন্য এটার নাম হলো বলা হয় বাইকাস্পিড কপাটিকা। তাহলে এইখানে কাস্প যেহেতু 2টা থাকে, এই জায়গায় যে কপাটিকাটা থাকবে তার নাম হলো বাইকাস্পিড কপাটিকা। এই বাইকাস্পিড কপাটিকা যা লেফট এটিএম থেকে রক্ত আস্তে আস্তে কই যাবে, লেফট ভেন্ট্রিকলে যাবে। এখন লেফট ভেন্ট্রিকলের কাজ কি, রাইট ভেন্ট্রিকলের কাজ ছিল শুধুমাত্র ফুসফুসে পাঠানো, আর লেফট ভেন্ট্রিকলের কাজ হলো আমার সারা দেহে রক্তটা সম্পন্ন করা। কেন, কারণ এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। এই লেফট ভেন্ট্রিকলের তাহলে প্রধান কাজ হলো কি, রক্তটা সারা দেহে ছড়ায় দেওয়া। এই সারা দেহে যে নালী দিয়ে ছড়ায় দেয়, এটা যেহেতু ধমনী, এই ধমনীটা যেহেতু সারা দেহে ছড়ায় এই জন্য এই ধমনীর নাম হলো মহাধমনী, আর ইংরেজিতে বলে অ্যাওর্টা। ইংলিশে কি বলে,
অ্যাওর্টা, এই অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে তোমার বডির পুরো টিস্যু বা অঙ্গে এইটা কি দিচ্ছে, সরাই দিচ্ছে। এটার মূল যে তোমার পাচ্ছে, এটা বডিতে অলওয়েজ কি হয়, আবার পরবর্তীতে এই সারা বডিতে কাজ করলে আমার কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আবার কই আসে, রাইট এট্রিয়াম আসে, দেন আবার রাইট ভেন্ট্রিকল, আবার পালমোনারি ধমনী, আবার ফুসফুস, আবার পালমোনারি শিরা, তারপরে লেফট এট্রিয়াম, তারপরে লেফট ভেন্ট্রিকল, আবার অ্যাওর্টা দিয়ে সারা দেহে ছড়ায় যায়। এটা চক্রাকারে বারবার সারা জীবন দশায় গিয়ে থাকে, চলতে থাকে। এটা হলো মূল পাথে। একটু হিজিবিজি হইলেও তুমি একটু যদি বুঝা করো যে কোনটা থেকে কিভাবে আসতেছে, আই থিঙ্ক তোমাদের অনেক উপকার হবে। বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা আবার একটু বলতেছি, রিভিশন করি। আমরা একটু বলতেছি দেহের উপরের যে ঊর্ধ্ব যে অংশগুলা, ঊর্ধ্ব অংশের যে মানে রক্তগুলা, এটা সুপিরিয়র ভেনা কাভা দিয়া হয়ে আসবে, রাইট এট্রিয়ামে আসবে। নিচের যে অংশগুলা, নিচের অংশের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হয়ে আসবে, রাইট এট্রিয়ামে আসবে। এবং রাইট এট্রিয়াম আস্তে আস্তে পরিপূর্ণ হলে এই যে একটা কপাটিকা থাকে, এটা তিনটা কাস্ট থাকে। এই তিন কাস্ট থাকার কারণে এটার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। এই ট্রাইকাস্পিড কপাটিকা যখন খুলে যায় তখন এটা কই আসে, রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এই রাইট ভেন্ট্রিকল যখন পরিপূর্ণ হয় তখন এই রাইট ভেন্ট্রিকল থেকে আস্তে আস্তে কই যায়, আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা থেকে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন, এই জন্য সেটা তাহলে ফুসফুসের দিকে যায়। এই জন্য যেহেতু কার্বন হৃৎপিণ্ড থেকে বের হয়, এই জন্য ধমনী, যেহেতু ফুসফুসের দিকে যায় এই জন্য পালমোনারি, এই জন্য এটাকে যেহেতু বাম দিকে যায় এই জন্য বাম পালমোনারি ধমনী দিয়ে এটা কই বাম ফুসফুসে যায়, ডান পালমোনারি ধমনী দিয়ে ডান ফুসফুসে যায়। এবং ওই অ্যালভিউলাস থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বাদ দিয়ে তারা কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা নিয়ে আসে। পরবর্তীতে যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসে এই জন্য শিরা, আর যেহেতু ফুসফুস থেকে আসে এই জন্য এটার নাম পালমোনারি শিরা। পরবর্তীতে আসে লেফট এট্রিয়ামে আসে। লেফট এট্রিয়াম আস্তে আস্তে যে কপাটিকাটা থাকে খুলে যায়, তার নাম বাইকাস্পিড কপাটিকা। এই বাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম হলো মাইট্রাল কপাটিকা। খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা মেডিকেল কোশ্চেন ছিল একবার। বাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম কি বলছি, মাইট্রাল কপাটিকা। এই মাইট্রাল কপাটিকা দিয়ে খুইলা পরে লেফট ভেন্ট্রিকলে চলে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে আমার সারা দেহে ছড়ানোর জন্য যে ধমনীটা থাকে ওটার নাম মহাধমনী, ইংলিশে বলা হয় অ্যাওর্টা। এই অ্যাওর্টার মাধ্যমে সারা দেহের প্রত্যেকটা টিস্যু আর অঙ্গে আমার কি করে, এই রক্তটা সংবহন হয়ে যায়। এই যে চিত্রটা দেখলে, এই চিত্র থেকে আস্তে আস্তে সব পড়া হয়ে যায়। তোমার এই হৃৎপিণ্ড রিলেটেড যত কোশ্চেন আছে অনেক কিছু পড়া হয়ে যায়। এটা যদি তুমি জাস্ট মনে রাখতে পারো, আমি বিশ্বাস করি তুমি হৃৎপিণ্ডের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অংশ তুমি মনে রাখতে পারবে। ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছে, সেটা হলো কপাটিকা সমূহ। দেখো কপাটিকার মধ্যে মনে রাখবা কি কি কপাটিকা আছে, কই কই কপাটিকা প্রয়োজন, কেন প্রয়োজন। কপাটিকাগুলো অলওয়েজ কি করে, একমুখী চলনে সহায়তা করে, কারণ যাতে বিপরীতমুখী চলনটা না হয় এই জন্য আল্লাহ তাআলা কপাটিকাগুলো দিয়ে দিয়েছে। দেখো একটা জিনিস উপরের থেকে নিচের দিকে আসতেছে, এটা চাইলে কি আর নিচ থেকে উপরের দিকে যাইতে পারবে না, পারবে না। তাহলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যখন রক্তটা নিচের দিকে নামতেছে, এটা চাইলেই আর উপরের দিকে উঠতে পারবে না। দ্যাটস ওয়াই এইখানে কোনো কপাটিকার প্রয়োজন নাই। ক্লিয়ার? এখন নিচ থেকে রক্তটা উপরের দিকে উঠতেছে, তার মানে সে চাইলে আবার নিচের দিকে চলে যেতে পারে। তাহলে এই জায়গায় এই জন্য একটা কপাটিকা প্রয়োজন। এই যে ইনফিরিয়র ভেনা কাভা আর হলো কি রাইট এট্রিয়াম, এর মাঝখানে যে কপাটিকাটা থাকে এই কপাটিকাটাকে বলা হয় হলো ইউস্টেশন কপাটিকা। আমরা দুইটা কপাটিকা অলরেডি পড়ে আসছি, সেটা হলো একটা হলো ট্রাইকাস্পিড, একটা হলো কি বাইকাস্পিড। একটা ট্রাইকাস্পিড আর একটা বাইকাস্পিড। ক্লিয়ার? এটা তাহলে ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড এরা দুইজনে কি থাকে, এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে থাকে, এই জন্য এদেরকে আবার আরেকটা নাম বলা হয় এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে যেহেতু ডান দিকে থাকে এই জন্য ট্রাইকাস্পিডের আরেকটা নাম হলো ডান এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর যেহেতু বাম ভেন্ট্রিকুলে থাকে এই জন্য এটার নাম বাম এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে? তাহলে বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা হলো বলা যেতেছে বাম এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর এটা যেহেতু হলো ডান পাশে থাকে এই জন্য ট্রাইকাস্পিড কপাটিকা বা ডান এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসো যেটা বলতেছিলাম। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা যেহেতু উপরের দিকে ওঠে তাহলে এটা আবার নামতে পারে, এই জন্য একটা কপাটিকা থাকে, এটার নাম হলো ইউস্টেশন কপাটিকা। এমনি মনে রাখবা ইনফিরিয়র ভেনা কাভার জন্য ইউস্টেশন কপাটিকা। ইনফিরিয়রটা রশ্মি দেশে রয়েছে, ইউস্টেশনটা রশ্মি দেশে রয়েছে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভার জন্য ইউস্টেশন কপাটিকা। তারপর দেখো এটা থেকে রক্তটা উপরের দিকে যাচ্ছে, আবার তাহলে নিচের দিকে আসতে পারে। তাহলে এই জন্য এই জায়গায় একটা কি থাকে, কপাটিকা থাকে। এই জায়গায় যে বা মানে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী বেরিয়েছে, এই জায়গায় যেহেতু উপরের দিকে গেছে তাহলে এই জায়গায় একটা কপাটিকা লাগবে। এই জায়গায় যে কপাটিকাটা থাকবে যেহেতু পালমোনারি থেকে বেরিয়েছে তাহলে এই জন্য এটার নাম হলো পালমোনারি কপাটিকা। তাহলে আমি আবার বলতেছি, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী উপরের দিকে গেছে, আবার তাহলে নিচের দিকে চলে আসতে পারে, এই জন্য এই জায়গায় একটা কপাটিকা লাগবে। এই জায়গায় যে কপাটিকাটা থাকে এই কপাটিকাটার নাম হলো পালমোনারি কপাটিকা। ঠিক আছে?
পরবর্তীতে দেখো আবার পরবর্তীতে পালমোনারি শিরাটা কই আসছে, ফুসফুসটা উপরের দিকে আছে, ওইখান থেকে এদিকে আসছে। যে চাইলেই তাহলে কি করবে, উল্টা দিকে যাইতে পারবে না, এই জন্য পালমোনারি শিরার কাছে কোনো কি লাগবে না, কপাটিকা লাগবে না। ঠিক আছে, তাহলে বুঝে বুঝে পড়বা। তারপর হলো এইটা থেকে আবার হলো কি মাইটাল কপাটিকা বাদ দাও, তারপরে চলে আসছে হলো এইখান থেকে আবার রক্তটা দেখো অ্যাওর্টার মধ্যে উপরের দিকে উঠতেছে। আবার যেহেতু অ্যাওর্টার মধ্যে উপরের দিকে উঠতেছে, তাহলে এই জায়গায় আমার কি থাকবে, একটা কপাটিকা থাকবে। এই জায়গায় যে কপাটিকাটা কাজ করে, এই অ্যাওর্টার মাঝখানে যে কপাটিকাটা কাজ করে এই দিকে, এই কপাটিকাটাকে বলা যাচ্ছে আমরা কি বলতেছি, এই অ্যাওর্টা আর কি বলে আমার দিকে লেফট ভেন্ট্রিকল, এর মাঝখানে যে কপাটিকাটা থাকবে এই কপাটিকাটাকে বলবো আমরা অ্যাওর্টিক কপাটিকা। তাহলে কি কি কপাটিকা বললাম দেখো, খুব সহজে মনে রাখা যায়। একটা পড়ছিল ডান মানে ট্রাইকাসপিড কপাটিকা, এটা হলো বামের ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল মাঝখানে থাকে। আর পড়ছি বাইকাসপিড কপাটিকা, এটা বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল মাঝখানে থাকে, দুটো পর শেষ। এটা হলো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার কপাটিকা। বাকি যত কপাটিকা আছে তারা প্রত্যেকেই অর্ধচন্দ্রাকৃতির বা প্রত্যেকেই সিমিলার কপাটিকা। তার মধ্যে কি কি আছে, এক নম্বর হলো পালমোনারি ধমনী এবং হলো কি রাইট ভেন্ট্রিকল, এর মাঝখানে যে কপাটিকা তার নাম পালমোনারি কপাটিকা। ঠিক আছে, আবার বলতেছি, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনী মাঝখানে যে কপাটিকা তার নাম পালমোনারি কপাটিকা। তারপর হলো লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে যে কপাটিকা তার নাম হলো অ্যাওর্টিক কপাটিকা। মোট হলো 4টা। আর হলো স্টেশন কপাটিকা কই, ইনফিরিয়র ভেনা কাভা। আর হলো কি রাইট এট্রিয়াম এর মাঝখানে যে কপাটিকা তার নাম হলো কি স্টেশন কপাটিকা। ঠিক আছে, এই হলো আমার কপাটিকার চিহ্ন সমূহ। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসো কপাটিকা পড়ানো শেষ। আমি কপাটিকাগুলো একটু মুছে দিই। আমরা কপাটিকাগুলো মুছে দিই, আমরা একটু সংবহনটা করবো। আমরা শেষ করে দিব, আমরা বেশিক্ষণ করবো না, আমরা একটু জাস্ট সংবহনটা করে আমাদের মোটামুটি শেষ করে দেবো। সংবহনে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সংবহনের ক্ষেত্রে কি আছে, সংবহন মূলত হলো কি দুইটা সংবহন নিয়ে আমরা কথা বলি, একটা সিস্টেমিক সংবহন আর একটা হলো পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন থেকে কি হয়, মানে যে প্রক্রিয়ায় রক্তটা হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়ায় যায় এবং সারা দেহ থেকে হৃৎপিণ্ড ফিরে আসে, এটার নাম হলো সিস্টেমিক সংবহন। আর পালমোনারি সংবহন কত, আমরা বলছি পালমোনারি কার নামের সাথে রিলেটেড, ফুসফুসের সাথে রিলেটেড। তাহলে যে রক্ত সংবহনটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে হৃৎপিণ্ড আসে, তার নাম হলো পালমোনারি সংবহন। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাই আমরা সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন, তার আগে আমরা পালমোনারিটাই করি। পালমোনারিটা যদি সহজে দিতে পারি, পালমোনারি ধমনী কই থেকে শুরু হয়েছিল, আমার রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছিল। তাহলে শুরু করবো আমরা রাইট ভেন্ট্রিকল থেকে। আর মনে রাখবা, যদি ডান দিক থেকে শুরু করো শেষ হবে বাম দিকে, আর যদি বাম দিক থেকে শুরু করো শেষ হবে ডান দিকে। এইটুকু একটা মাথায় রাখো, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো যেটা বলতেছিলাম, তাহলে রাইট ভেন্ট্রিকল কি বলছি, আমার রাইট ভেন্ট্রিকল থেকে প্রথমে হলো শুরু হবে। তাহলে দেখো পালমোনারি সংবহনটা কিরকম, তাহলে রাইট ভেন্ট্রিকল, তারপরে কই যাবে পালমোনারি ধমনী, তারপরে কই যাবে ফুসফুস, ফুসফুস থেকে গিয়ে দিয়ে আসবে পালমোনারি শিরা। তাহলে এখানে শেষ করে দেবো, পালমোনারি তো শেষ না, তাহলে আমরা বলছি ডান থেকে শুরু হলে বামে শেষ হবে। তাহলে এটাকে জাস্ট নামাই দিবা, লেফট এট্রিয়াম মানে বাম ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম থেকে কই নামাবো, বাম ভেন্ট্রিকল। তোমরা বই একটু মিলাই নিও, আমি আবারও বলতেছি। তাহলে ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। এটা হলো আমার পালমোনারি সংবহন। ক্লিয়ার এটুক? তারপর সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন তাহলে কই থেকে শুরু হবে, নামে গেছে মহাধমনী বা সিস্টেমিক ধমনী বা অ্যাওর্টা, তাহলে অবশ্যই কই শুরু হবে, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হবে। তাহলে বাম ভেন্ট্রিকল, এই বাম ভেন্ট্রিকল থেকে রক্ত বের হবে কি অ্যাওর্টা বা মহাধমনী, তারপরে কি সারা দেহের যত টিস্যু আর অঙ্গ সারা দেহে ছড়াবে, টিস্যু আর অঙ্গ, টিস্যু অঙ্গ থেকে পরে কই আসবে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কই আসবে রাইট এট্রিয়াম। তাহলে এনে শেষ করে দেবো না, তাহলে নিচে নামাবো, আমরা বলছি বামে শুরু হলে ডানে শেষ হবে। তাহলে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। আবার বলতেছি, তাহলে প্রথমে কি লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল, তারপরে হলো অ্যাওর্টা, কারণ বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে বেরিয়েছে, তারপর সারা দেহে ছড়াবে, টিস্যু অঙ্গে ছড়াবে, তারপরে কি হবে ঊর্ধ্বের যে টিস্যু অঙ্গ থেকে আছে এটা থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের যেগুলো আছে এগুলো থেকে ইনফিরিয়র ভেনা কাভা, এটা দিয়ে আসবে হলো কই বাম এট্রিয়ামে, বাম এট্রিয়াম থেকে আসবে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল আসে সিস্টেমিক ধমনীটা কি হবে আমার শেষ হবে। ঠিক আছে, এই আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়লাম আমরা, এটা মায়োজেনিক নিয়ন্ত্রণ
বা হলো জাংশনাল টিস্যু। এটা পরে আমরা শেষ করবো আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক এটা। বেশিক্ষণ গরমের দিন তো আমাদের রোজার সময় বেশি সময় ক্ষেপণ করবো না, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম জাংশনাল টিস্যু, হৃৎপিণ্ডের বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড কি হয় নিজস্ব স্বয়ংক্রিয়ভাবে নিজেরা কাজ করে। এই যে টিস্যুগুলো কাজ করে তাদেরকে বলা হয় হলো মানে যে টিস্যুগুলো কাজ করে তাদেরকে বলা হয় জাংশনাল টিস্যু। যে নিয়ন্ত্রণটা হয় তাদেরকে বলা হয় হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ বা মাসেল অরিজিন নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই মাসেল অরিজিন নিয়ন্ত্রণটা কিভাবে হয় আমরা জানি যে এই জায়গায় প্রথম যে নোডটা কাজ করে এর নামই হলো আমার বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, আর এই রাইট এট্রিয়াম এর মাঝখানে যে প্রথম যে নোডটা থাকে এর নাম হলো এসএ নোড। এসএ নোড কেন বলা হয়? সাইনোএট্রিয়াল নোড। সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে যে নোডটা থাকে তার নাম বলা হয় সাইনোএট্রিয়াল নোড বা এসএ নোড। সাইনো মানে হলো কি ওই সুপিরিয়র ভেনা কাভা থেকে আসছে, আর এট্রিয়াম মানে এট্রিয়াম থেকে আসছে। সাইনোএট্রিয়াল নোড বা হলো এসএ নোড, এই এসএ নোড থেকে আমার সর্বপ্রথম এইটা কি হচ্ছে মানে এই জায়গা থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে প্রথম কি হয় আমার হৃৎপিণ্ডের উদ্দীপনাটা শুরু হয় এবং প্রত্যেকটা উত্তেজনা ঢেউ এই জায়গা থেকে প্রবাহিত হয়। এই জন্য এই এসএ নোডকে বলা হয় হলো পেসমেকার। পরীক্ষায় প্রায় আসে এসএ নোডকে কেন পেসমেকার বলা হয়। তাহলে প্রত্যেকটা উত্তেজনার ঢেউ এই জায়গা থেকে শুরু হয় এবং প্রত্যেকটা মানে বাকি যে উত্তেজনার ঢেউ এটা উদ্দীপক হিসেবে এটা কাজ করে, এই জন্য এসএ নোডকে বলা হলো আমার কি পেসমেকার। এই এসএ নোড থেকে পরবর্তীতে এট্রিয়াম আর ভেন্ট্রিকলের প্রাচীরের দিকে একটা নোড থাকে, যে নোডটা থাকে তার নাম বলা হয় হলো এবি নোড। এই এসএ নোড যদি কোনো কাজ না করে তখন রিজার্ভ পেসমেকার হিসেবে যে কাজ করে তার নামে বলা হয় এবি নোড। এবি নোড কেন বলা হয়েছে? এট্রিয়াম আর ভেন্ট্রিকলের প্রাচীরে থাকে পরবর্তীতে যে নোডটা তার নাম হলো এবি নোড। তাহলে এসএ নোড থেকে উদ্দীপনাগুলো কি হয় আমার কার কাছে যায়? এবি নোডের কাছে। পরবর্তীতে এই এবি নোডের কাছ থেকে আমার কি হয় এই উদ্দীপনাটা আমার দুইটা কি হয় ফাইবারে বিভক্ত হয়ে যায়। এদেরকে বলা হলো বান্ডেল অফ হিজ। যেটা ডান দিকে যায় তার নাম হলো রাইট বান্ডেল, আর যেটা বাম দিকে যায় তার নাম হলো কি লেফট বান্ডেল। তো কয়টা বান্ডেলে ছড়ায়? দুইটা বান্ডেলে ছড়ায়, এদেরকে বলা হলো বান্ডেল অফ হিজ। এই বান্ডেল অফ হিজ কয় ধরনের? দুইটা, একটা হলো রাইট, একটা হলো লেফট। যেটা বাম দিকে যায় তার নাম হলো লেফট বান্ডেল, যেটা ডান দিকে যায় তার নাম হলো রাইট বান্ডেল। তাহলে আমরা বলতেছি প্রথমে এসএ নোড থেকে কই যায়? এবি নোড থেকে কই যেতেছে আমার বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজে কই যায়? রাইট বান্ডেল আর কই লেফট বান্ডেল। এর পরবর্তীতে যে ফাইবারগুলোতে ছড়ায় যায় এই ফাইবারগুলোকে আমরা বলা হইতেছে পারকিনজি ফাইবার। কি ফাইবার? পারকিনজি ফাইবার। হ্যাঁ, পরবর্তীতে যে ফাইবারগুলোতে ছড়ায় যায় এটা হলো পারকিনজি ফাইবার। এটা এই হৃৎপিণ্ডের কি আমার মায়োজেনিক নিয়ন্ত্রণ আসতে পারে, অথবা বলতে পারে জাংশনাল টিস্যু নিয়ন্ত্রণ বা সংযোগী টিস্যু নিয়ন্ত্রণ। হ্যাঁ, যেটা আছে ক্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছি তাহলে আমাদের এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা প্রথমে কি নোড? এসএ নোড। এটা কি হিসেবে কাজ করে? পেসমেকার। তারপরে কি আছে? এবি নোড। এটা কি হিসেবে কাজ করে? রিজার্ভ পেসমেকার। যদি একটা সমস্যা হয় তাহলে এটা কাজ করবে। তারপরে কে যাবে? বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজের বান্ডেল করা দুইটা, একটা রাইট বান্ডেল একটা লেফট বান্ডেল। তারপরে কার কাছে যাবে? পারকিনজি ফাইবার। ঠিক আছে, মোটামুটি এইটুকুই আমাদের ক্লাস। আর তোমাদের জন্য আরেকটা যেটা আমাদের আগের কথাই আমরা হলো একটা স্পেশাল কোর্স চালু করছি তোমাদের জন্য। আমরা দুই ভাই, আমি এবং মাহমুদ হাসান, 30 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির ডেট। যারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, বাংলাদেশের যত জায়গায় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আছে সব বায়োলজিক্যাল ফ্যাকাল্টির জন্য একদম ট্রিক্স বা ছোটো ছোটো টপিকগুলো বোঝায় তোমাদের কীভাবে হেল্প করা যায় সেই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। বায়োলজি রিলেটেড যত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে, যেহেতু সামনে ডেন্টাল প্লাস বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলো আছে, একটু কোনো সময় ক্ষেপণ না করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমরা খুব উপকৃত হবো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।